কারোর হাত বাদ, কারোর আবার পা বাদ। সেবাশ্রয় শিবির নিয়ে এমনই ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। আর এবার নতুন এক অভিযোগ, প্রেসক্রিপশন সেখানেও বেনিয়ম। ফলতার হরিণডাঙ্গার সেবাশ্রয়ের ক্যাম্পে রোগীদের প্রেসক্রিপশনে ডাক্তারদের নাম না থাকার অভিযোগ। তদন্তের দাবি এলাকাবাসীর। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সময় কথা বলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় শিবির নিয়ে অভিযোগের শেষ নেই। ভুল চিকিৎসায় পা বাদ যাওয়া থেকে শিশুর ডান হাত বাদ। এছাড়াও অভিযোগ উঠেছে চিকিৎসক নন এমনও ব্যক্তি চিকিৎসা করেছেন সেবাশ্রয় ক্যাম্পে। এবার সেবাশ্রয় শিবির নিয়ে নয়া অভিযোগ দক্ষিণ 24 পরগনার ফলতায়। ফলতার হরিণডাঙ্গায় সেবাশ্রয়ের স্বাস্থ্য শিবিরে বিস্তর অনিয়মের অভিযোগ। সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে ছিটিয়ে সরকারি মেডিকেল কলেজে বানানো ল্যাব রিপোর্ট। সেবাশ্রয় ক্যাম্পের রোগীদের পরীক্ষা হয়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ল্যাবে। অন্তত এইসব রিপোর্ট দেখে তাই বোঝা যাচ্ছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, সরকারি হাসপাতালের ল্যাবে তৈরি রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন। অভিযোগ, রোগীদের দেওয়া প্রেসক্রিপশনের নামই নেই চিকিৎসকের। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। এদিক ওদিক প্রেসক্রিপশন ছড়ানো, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের কিছু রিপোর্ট পুরো পড়ে আছে। হ্যাঁ, ওখানে নাম লেখা ছিল, যে পেশেন্টের নাম লেখা ছিল, ডাক্তারের নাম লেখা নেই। এলাকাবাসীর দাবি, যারা চিকিৎসা করেছেন তারা নাকি ডাক্তারই নন। এখানে ডাক্তার ছিল না, পাস করা যে ডাক্তার হয় সে ডাক্তার নেই এখানে। পাড়ার কপ ডাক্তার, তারাই এসে ট্রিটমেন্ট করতো। যারা এই অপরাধটা ঘটিয়েছে, যারা এই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের যথোপযুক্ত শাস্তি হওয়া দরকার আছে, না হলে শিক্ষা হবে না। বাংলায় রাজনৈতিক পালাবদলের পর থেকেই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত সেবাশ্রয় স্বাস্থ্য শিবির রাজ্যের পুলিশ প্রশাসনের আতশ কাচের নিচে রয়েছে। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা সংক্রান্ত এই শিবিরগুলিতে বিস্তর অনিয়ম হয়েছে বলে অভিযোগ। এত বড় জঘন্য অপরাধ এই পশ্চিমবঙ্গে এই মেডিকেল ক্যাম্প নিয়ে ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সময় কথা বলবে, টাইম উইল স্পিক। আমরা আট ঘাট বেঁধে প্রস্তুতি নিয়ে সমস্ত তথ্য জোগাড় করে এভিডেন্স নিয়ে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করছি। যথা সময়ে বৃক্ষ তুমি কে, ফলে না পরিচয়তে। ফলতা থেকে আনিসুদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা। সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। সেবাশ্রয় নিয়ে সরব বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় এই সময়কালের অন্যতম বড় দুর্নীতি। এটার সঙ্গে মানি লন্ডারিং এর একটা সম্পর্ক আছে বলে আমার ধারণা। যারা ডাক্তার নন সেরকম লোককে প্রাণের ভয় দেখিয়ে ওই সেবাশ্রয় ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সরকারি সার্টিফিকেট কেন আসবে, সরকারি জেরক্স কেন আসবে? তাহলে তৎকালীন মুখ্যমন্ত্রীকে বলতে হবে তিনি এটা অ্যালাউ করেছেন কিনা। আমি বলছি, আসলে কালো টাকা সাদা করার জন্য সেবাশ্রয় ব্যবহৃত হয়েছে। মানুষ বলছেন, আমার কাছে কিছু অভিযোগ এসছে, এবার আমি তো তদন্ত করতে পারবো না, আমি দিল্লিতে গিয়ে যারা কম্পিটেন্ট অথরিটি আছেন সামনের সপ্তাহে তাদের কাছে এগুলো জানাবো। কোনোটাই কোনোটার সঙ্গে বিচ্ছিন্ন নয়। সেবাশ্রয়, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, উলুবেরিয়া ফুটবল ক্লাবেরও কোনো যোগাযোগ আছে কিনা এই গোটাটার সঙ্গে, পিডব্লিউডি, পিএইচই মন্ত্রক, সেখানকার কোন ঠিকাদাররা কোথায় টাকা পাঠাচ্ছেন, কোন অ্যাকাউন্টে টাকা গেছে, তো বিধানসভার ফ্লোরে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেছে। সেবাশ্রয় কোনো ছোটখাটো ব্যাপার নয়, নটওয়াল লালের বিরাট একটা দুর্নীতি বলেই বাংলার মানুষ মনে করছেন।
চলতি বাদল অধিবেশনে সংসদে পেশ হতে পারে ডিলিমিটেশন বিল। দেশের পরিবর্তিত রাজনৈতিক সমীকরণে বিল পাশ হয়ে গেলে সব রাজ্যেই বাড়বে বিধানসভা আসনের সংখ্যা। বাংলাও ব্যতিক্রম নয়। বিধায়ক সংখ্যা বাড়লে বর্তমান বিধানসভায় কাজ চালানো কার্যত অসম্ভব হয়ে পড়বে। সেই সম্ভাবনা মাথায় রেখেই রাজ্যে নতুন বিধানসভা ভবন তৈরির কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে। স্পিকারকে মুখ্যমন্ত্রীর অনুরোধ পরিকল্পনা তৈরির। নতুন অ্যাসেম্বলি তৈরি করতে হবে। 1931 সালে বিবাদীবাগে পথ চলা শুরু করেছিল বাংলার এই বিধানসভা ভবন। স্বাধীনতা থেকে দেশভাগ, সময়ের চাকায় ভর করে রাজ্য রাজনীতির অনেক পালা বদলেরও সাক্ষী এই বিধানসভা ভবন। সময়ের সঙ্গে সঙ্গে বদলের প্রয়োজন। আরও একটা ডিলিমিটেশন করা নাড়ছে দেশের সংসদীয় ও পরিষদীয় রাজনীতির দরজায়। ডিলিমিটেশন হলে বাড়বে বিধায়ক সংখ্যা। পশ্চিমবঙ্গের বিধায়ক সংখ্যা হতে পারে 400। আগামী দিনে ডিলিমিটেশন হলে, মহিলা সংরক্ষণ হলে 294টা বেড়ে 400-র উপরে যাবে। এই বিল্ডিং হেরিটেজ 400-র উপর সদস্য হলে এখানে বসার কোনো সুযোগ নেই। বিধায়ক সংখ্যা বাড়লে বর্তমান ভবনে কাজ চালিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। করোনার সময় শারীরিক দূরত্ব বজায় রাখতে গিয়ে গেস্ট গ্যালারি ও প্রেস গ্যালারিতেও বসতে হয়েছিল বিধায়কদের। 100 বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এই ভবনটি প্রযুক্তিগত দিক থেকেও অনেকটাই পিছিয়ে। বিধায়কদের আসন সংখ্যা কম, অ্যাডমিন ও লাইব্রেরি ব্লকে জায়গা নেই, প্রেস কনফারেন্স রুম ছোট, ইলেকট্রনিক স্ক্রিন নেই বিধানসভায়, ভোটিং মেশিনও খারাপ, অডিও ব্যবস্থাতেও রয়েছে সমস্যা। আস্তে আস্তে পেপারলেস অ্যাডমিনিস্ট্রেশনের দিকে যাবে। এইভাবে এত পেপার খরচা করা চলতে পারে না। পেপারলেস অ্যাডমিনিস্ট্রেশন করতে গেলে 1931-এর যে বাড়ি আছে সেই বাড়িতে কিন্তু চলবে না। মেম্বার্সরা তাদের বসার একটা ঘর দরকার এবং বেশ কিছু সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি বা এসিএস তাদের বসার জায়গা দরকার। একাধিক সমস্যার জন্য আগের সরকারের আমলেই নতুন বিধানসভা ভবন তৈরির চর্চা শুরু হয়েছিল, কিন্তু একাধিকবার আলোচনা হলেও কাজ এগোয়নি। তাই নিউ টাউনে নতুন ভবনের জন্য বরাদ্দ 40 একর জমিতে কেউ ঘুরেও তাকাননি। বর্তমান স্পিকারকে সেই জমি দেখে আসার আবেদন মুখ্যমন্ত্রীর। জায়গা দেওয়া আছে, সেই জায়গার পরিস্থিতি কি আছে একটা অল পার্টি ডেলিগেশন নিয়ে আপনি একদিন দেখেও আসুন। যে সমস্ত সংস্থা আছে কনস্ট্রাকশনের, প্রাথমিক একটা চিন্তা ভাবনা এখন থেকে করুন। নতুন সংসদ ভবন আমাদের দেশের সংস্কৃতিকে তুলে ধরে, নতুন বিধানসভাও রাজ্যের সংস্কৃতিকে তুলে ধরুক চাইছেন আর্কিটেক্টরা। বাড়িটি তৈরি হচ্ছে সেটা আমাদের কালচার, আমাদের ভবিষ্যৎ প্রজাতির কাছে গিয়ে আমাদের ইতিহাসটাকে নিয়ে তুলে ধরুক। 1931 সালে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করে পশ্চিমবঙ্গের বিধানসভা ভবন। 2031-এ যা সেঞ্চুরিতে পড়বে। বর্তমান বিধানসভার মেয়াদও 2031 সাল পর্যন্ত। তবে কি 2031-এর পরই অবসর নেবে এই হেরিটেজ ভবন? ক্যামেরায় অসিত দাসের সঙ্গে অর্ণব হাজরা, আবির ঘোষাল ও সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা, কলকাতা। পালাবদলের বাংলায় রাজস্ব আদায়ের রেকর্ড গড়ছে নকশালবাড়ি। ক্ষমতার হাত বদল হতেই 1 বছরের রাজস্ব 3 মাসেই আদায়। খুশি ভূমি রাজস্ব আধিকারিক। বাংলায় পালাবদলের পর মাত্র 2.5 মাস হয়েছে, আর এই অল্প সময়ের মধ্যেই কোষাগারে লক্ষ্মী লাভে নিত্য নতুন রেকর্ড করেছে বিজেপি সরকার। এবার রাজস্ব আদায়ে রেকর্ড করল নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দফতর। গত 1 বছরের রাজস্ব 3 মাসেই আদায় করে দেখালো নকশালবাড়ি। গত বছরে সব মিলে 9 লক্ষ টাকার কাছাকাছি ছিল, এবারে 3 মাসে প্রায় 7 লক্ষ টাকা আমি তুলে ফেলেছি। বালি থেকে পাথর, গত 15 বছরের সব ক্ষেত্রেই পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে। বালি পাচার, পাথর পাচার, কোথাও আবার বৈধ যাতায়াতেও অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ। এর জেরে কোটি কোটি টাকা রাজস্ব হারাতে হয়েছে রাজ্য সরকারকে। বদলের বাংলায় এই রাজস্ব ক্ষতি বন্ধ করতে প্রথম থেকেই তৎপর প্রশাসন।
এতে ইতিবাচক ফলও মিলছে। রাজ্যের কোষাগারে তৃণমূল আমলের তুলনায় অতিরিক্ত টাকাও ঢুকছে। এপ্রিল পর্যন্ত যা ছিল নেই রাজ্য, চৌঠামের পর থেকে সেখানেই সব রয়েছে। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে আশ্বাস দিচ্ছেন উন্নয়নে টাকার অভাব হবে না। নতুন অ্যাসেম্বলি তৈরি করতে হবে, অর্থমন্ত্রীকে সাক্ষী রেখে বলছি অর্থ কোনো সমস্যা হবে না। কি আশ্চর্য, নতুন মুখ্যমন্ত্রী বলছেন টাকার অভাব হবে না, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখে নেই নেই শুনেই অভ্যস্ত রাজ্যবাসী। আমাদের রাস্তা তৈরির টাকা বন্ধ, 100 দিনের কাজের টাকা বন্ধ, গ্রামীণ আবাস যোজনা বাড়ি তৈরি করার টাকা বন্ধ, আজ 4 বছর ধরে। এই আড়াই মাসে কি পরিবর্তন হলো যে সরকারের ঘরে টাকা এসে গেল? উত্তরটা খুবই সহজ, নতুন কোনো কর চাপিয়ে নয়, স্রেফ তৃণমূল জামানার প্রাতিষ্ঠানিক লিকেজ বা চুরির রাস্তা বন্ধ করেই এই সাফল্য এসেছে। রবিবার এক্স হ্যান্ডেল পোস্ট করে বিগত তৃণমূল সরকারকে রাজস্ব আদায় নিয়ে বিঁধেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সিএজি রিপোর্টের পরিসংখ্যান তুলে ধরে তৃণমূল আমলের তীব্র আর্থিক অব্যবস্থাপনাকে নিশানা করেছেন শ্রমিক ভট্টাচার্য। পালাবদলের পরই কর ফাঁকি এড়াতে তৎপর হয়েছে প্রশাসন। সেই চুরি আটকেই সাফল্য পেয়েছে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। 1 বছরে রাজস্ব 3 মাসেই আদায় করে দেখিয়েছে নকশালবাড়ি। তৃণমূল আমলে বছরে কর আদায় 10 লক্ষ টাকা। অভিযোগ, তৃণমূল আমলে জমাই পড়তো না রাজস্ব। গত আড়াই মাসেই 7 লক্ষ টাকা রাজস্ব আদায়। প্রত্যেকটা চেষ্টা করছি যাতে রাজস্ব বাড়ে। তো আগে যেটা হতো যে অনেক কমার্শিয়াল ট্রানজাকশন হতো, মানে খাজনা সেভাবে আদায় হতো না। নোটিশ পাঠাচ্ছি যে তারা এসে খাজনা জমা দিচ্ছে বা অনলাইনে দিয়ে দিচ্ছে, এবং আমরা রেডের সংখ্যাও বাড়িয়েছি, সেখান থেকেও কালেকশন হচ্ছে। তো সব মিলিয়ে একটা পজিটিভ সাইন যে আমরা ভবিষ্যতে এটা আরও বাড়াতে পারবো। গত বছরে সব মিলে 9 লক্ষ টাকার কাছাকাছি ছিল, তো এবছর এবারে 3 মাসে প্রায় 7 লক্ষ টাকা আমরা তুলে ফেলেছি। এই মাসে আবার নতুন 15 দিনে আরও হয়তো 9 লক্ষ ছাড়িয়ে যেতে পারে। প্রশ্ন উঠছে, কাদের পকেটে ঢুকতো সরকারের টাকা? তৃণমূল নেতাদের বিরুদ্ধেই সরব বিজেপি। তৃণমূল সময়ে মাফিয়াদের, তৃণমূল গুন্ডাদের বারবারন্ত, তারা যে কাটমানি, তারা যে সিন্ডিকেট রাজ চালাতো, যার দরুন কিন্তু রাজস্ব সরকারের খাতে জমা পড়তো না। আর তারা আজকে না থাকায় সরকার সঠিকভাবে রাজস্ব আদায় করতে পারছে, যার দরুন কিন্তু এই অধিক পরিমাণে রাজস্ব আদায় হয়েছে। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। এই মাসের শুরুতেই আমরা দেখিয়েছিলাম আরো 3 জেলার খবর। সেখানেও স্পষ্ট যে গত জমানায় সরকারি টাকা ঢুকতো কাদের পকেটে, আর বালি পাথর থেকে কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি হতো কোষাগারের। বিজেপি আসতেই তৃণমূল জমানার সেই লোকসানের রাস্তা আটকে লাভের মুখ দেখছে রাজ্য সরকার। রাজস্ব ক্ষতি ঠেকাতে এগিয়ে 3 জেলা। কোন কোন জেলা? বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। বালি থেকে পাথর, গত 15 বছরে সব ক্ষেত্রেই পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে। বালি পাচার, পাথর পাচার, কোথাও আবার বৈধ যাতায়াতেও অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ। এর জেরে কোটি কোটি টাকার রাজস্ব হারাতে হয়েছে রাজ্য সরকারকে। বদলের বাংলায় এই রাজস্ব ক্ষতি বন্ধ করতে প্রথম থেকেই তৎপর প্রশাসন। এতে ইতিবাচক ফলও মিলেছে। রাজস্ব ক্ষতি আটকাতে সবার আগে 3 জেলা: বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। সরকারি তথ্য অনুযায়ী 2022-23 অর্থবর্ষে বীরভূমের পাথর খাদান থেকে 264 কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। পরের বছর তা কমে দাঁড়ায় 144 কোটি টাকায়। 2024-25 অর্থবর্ষে তা আরও কমে 132 কোটি টাকায় পৌঁছে যায়। অনেকের মতে দুর্নীতির কারণেই এভাবে পাল্লা দিয়ে বেড়েছে রাজস্ব ক্ষতির অঙ্ক। বদলের বাংলায় এই ছবিতে বদল। পালাবদলের পর মাত্র 1 মাসে শুধুমাত্র বীরভূম থেকে রাজস্ব আদায় হয়েছে প্রায় 83 কোটি টাকা। এভাবে চললে 1 বছরে কম বেশি 900 কোটি টাকা রাজস্ব আদায় হতে পারে শুধুমাত্র বীরভূম থেকেই। বীরভূমের পাশের জেলা পূর্ব বর্ধমান।
গত বছর অবৈধ বালি মজুতের উপর জরিমানা বসিয়ে রাজ্য আয় করেছিল প্রায় 10,27,00,000 টাকা। এবছর শুধুমাত্র জুন মাসেই আদায় হয়েছে 20 কোটি টাকা। এক বছরে 10 কোটি আর মাত্র এক মাসে 20 কোটি। পশ্চিম বর্ধমান থেকে রাজস্ব আদায় হয়েছে 7 কোটি টাকা। রাজ্যে পালা বদলের পরই বালি পাথর নিয়ে কড়াকড়ি। যেমন বীরভূমের কথাই ধরা যাক। অভিযোগ, তৃণমূল জমানায় রাজস্ব এড়াতে নির্দিষ্ট চেক গেটের বদলে গ্রামের মেঠো পথ দিয়ে যেত পাথর বোঝাই গাড়ি। অভিযোগ, সরকারকে করের টাকা না দিয়ে পুলিশকে ঘুষ দিলেই সহজে পাচার হয়ে যেত। বীরভূমে 9টি ডিসিআর চেক গেট রয়েছে। 17ই মে রবিবার প্রথম কালেকশন শুরু করে সরকার। প্রথম দিনের রাজস্ব সংগ্রহ ছিল 1,20,00,000 টাকা। দ্বিতীয় দিন সরকারের কালেকশন ছিল 2,30,00,000 টাকা। কোথায় 19 লক্ষ টাকা পার ডে সরকারের ঘরে রাজস্ব জমা পড়তে এক বছর আগে। আর ডবল ইঞ্জিন সরকার আসার পর প্রথম দুদিনের কালেকশন একদিন 1,20,00,000 টাকা আর একদিন 2,30,00,000 টাকা। তাহলে গত 15 বছর ধরে অন্তত পক্ষে 10,000 কোটি টাকার সরকারি রেভিনিউ এইভাবে লুট। রাজ্যের 5 জেলায় রাজস্ব আদায়ের পারফরমেন্স ভালো হলেও 5 জেলাতে পারফরমেন্স আদায় খারাপ রাজস্বের ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই জেলাগুলিকেও রাজস্ব আদায় বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন। বালি পাথর থেকে যাতে কোনোভাবেই রাজস্ব আদায় ফাঁকি না হয় সেটা নজর দিতে হবে। এমনকি খরচ যাতে কমানো যায় সেই দিকেও নজর দিতে হবে। বৃহস্পতিবার তেমনটাই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। সূর্য ডুবলেই অন্ধকার। 12টা বছর কেটে গিয়েছে এভাবেই। পুরুলিয়ার কৃষ্ণ বাউরির বাড়িতে এই প্রথম আলো ফুটল। মুখ্যমন্ত্রী জনতার দরবারে আবেদনের 12 দিনের মধ্যেই সমস্যার সমাধান। দেখুন। মুখ্যমন্ত্রীকে আমার পরিবার থেকে অশেষ ধন্যবাদ। আর আমি কিছু বলছি ঘরে জ্বললো আলো, এবার মন ভালো। মুখ্যমন্ত্রীকে আমার পরিবার থেকে অশেষ ধন্যবাদ। আর আমি কিছু বলছি মুখ্যমন্ত্রীর জনতার দরবারে আবেদন করে দ্রুত সমস্যার সমাধান, তাই আনন্দে চোখে জল। কি বলবো, মানে মুখ্যমন্ত্রীকে আমার পরিবার থেকে অশেষ ধন্যবাদ। আর আমি কিছু বলছি পুরুলিয়ার পুঞ্চা থানা এলাকার লোলারা। এখানকার বাসিন্দা কৃষ্ণ বাউরি। সাইকেলের দোকানে কাজ করেন। স্ত্রী, এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে সংসার। কৃষ্ণ বাউরির দাবি, আগে তার বাবার নামে বাড়িতে ইলেকট্রিক কানেকশন ছিল। বাবার মৃত্যুর পর 2012 সালে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। নতুন কানেকশন পেতে 2014 সালে আবেদন করেন কৃষ্ণ বাউরি। কিন্তু জমি জটের কারণে বাড়িতে ইলেকট্রিক পৌঁছয়নি, আলোও জ্বলেনি। সন্ধে হলে বাইরে অন্ধকার, ঘরেও অন্ধকার। তখন ভরসা লম্ফো হ্যারিকেন। এভাবেই কেটে গিয়েছে 12টা বছর। অন্ধকারেই বাস করতাম, বসে বসে কাঁদতাম। এখানে এরা তো চলে যেত, বাইরে চলে যেত, আমি এই ছেলে দুটোকে নিয়ে বসে বসে কাঁদতাম। ওই লম্ফর আলোতে পড়ালেখা করতে এখানে বসে বসে দিয়ে আমিও বসে রইলাম। রান্না করতাম, রান্না করে দুপুরে রান্না করে নিতাম, রাতে রান্না করতে পারতাম না, মেঘ ঝড় আসতো, দিয়ে লম্ফ নিয়ে যেত। গত 13ই জুলাই মুখ্যমন্ত্রীর দরবারে আবেদন করে বাউরি পরিবার। আবেদনের 12 দিনের মধ্যেই সমস্যার সমাধান। 12 বছর পর বাড়িতে আলো জ্বলল। সরকার পাল্টিছে, তখন আমরা মুখ্যমন্ত্রীর দরবারে গেলাম। ওরা ফোন করে দিল। ফোন করে দেওয়ার পরে আমার 12 দিনের মাথাতে আমি লাইনটা পেলাম। হ্যাঁ, আমি খুব খুশি। মুখ্যমন্ত্রীকে আমার পরিবার থেকে অশেষ ধন্যবাদ। আর আমি কিছু বলছি কিছু ঘটনা ঘটে গেছে। 15 বছর অন্ধকারেই ছিল। 2014 সাল থেকে বুঝলেন, তার আগে ছিল যে ছেলে মেয়ে আমার রাত্রে বেলা লম্ফ জ্বালিয়ে এখনকার দিনে বসে থাকতো বাড়িতে। এত দুঃখ সে দুঃখ আপনাকে আর কি বলবো, শেষ। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। মানুষ আর মনে হয় মুখ্যমন্ত্রী আর নেই আমাদের দেশে। জমি নিয়ে দুই ভাইয়ের বিবাদ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দাদাকে বাড়ি সংস্কারে বাধার অভিযোগ।
এমনও দাবি পুলিশকে জানাতে গেলেও ব্যবস্থা নেওয়া হয়নি, উল্টে অভিযোগকারীদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে আতঙ্কে দিন কাটছে বৃদ্ধ দম্পতির। অভিযোগ মানতে নারাজ বৃদ্ধের ভাই। এই বছর কয়েক প্রচুর অত্যাচার করেছে। ও সবসময় আমাকে টর্চার করে আর আমাদের সব কিছু জবরদস্ত করে। ইনি গোবর্ধন সাঁতরা, বয়স 87, স্ত্রীকে নিয়ে সংসার, 2 ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। নিঃসঙ্গ দম্পতি এখন চরম সমস্যায় দিন কাটছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের জরাজীর্ণ বাড়িতে। অভিযোগ এই বাড়ি সংস্কার করতে দেওয়া হচ্ছে না, এমনকি রাস্তাতেও বেরোতে দেওয়া হচ্ছে না, কারণ জমি নিয়ে বিবাদ। অভিযোগের আঙুল ছোট ভাই ধীরেন সাঁতরার দিকে। এই বছর কয়েক প্রচুর অত্যাচার করতেছে। ও সবসময় আমাদের টর্চার করে আর আমাদের সবকিছু জবরদস্ত দখল করতেছে। গোবর্ধন সাঁতরার দাবি, তাঁর ভাই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা বিপ্লব রায় চৌধুরীর ঘনিষ্ঠ। সেই প্রভাব খাটিয়ে দাদাগিরি, নিজের দাদাকে নানা কাজে বাধা। অভিযোগ পুলিশে জানিয়েও লাভ হয়নি। এই সমস্যা চরমে ওঠে এবছর জানুয়ারিতে। অভিযোগ দাদার ওপর হামলা চালান ভাই, দাদার মাথা ফাটে। এই নিয়ে থানায় অভিযোগ জানাতে চান গোবর্ধনের স্ত্রী। অভিযোগ পুলিশ কোনো ব্যবস্থাই নেয়নি, উল্টে বৃদ্ধ, তাঁর স্ত্রী এবং ছেলের বিরুদ্ধে মামলা রুজু করে। আমার 50-50 অংশ। আমি 50 চাইতে গেলেই আমাকে মারধর করতে আসে, লাঠি ঠাঙা দিয়ে মারধর করে ধীরেন সাঁতরা। থানায় অভিযোগ, আমার স্ত্রী অভিযোগ করছিল, কিন্তু তো অভিযোগ নেয়নি। তারা উল্টে বরং আমাদের নামে কেস করে জায়গা জোর করে জবরদস্ত দখল করে নিচ্ছে। আমাকে রাস্তায় বেরোতে দিচ্ছে নি, আমার ঘর বাড়ি রিপেয়ারিং করতে দিচ্ছে নি। খুব অসুবিধার মধ্যে বাস বলছে থানা আমার হাতে, বিপ্লব রায় চৌধুরী আমার হাতে, তুই যেখানেই যান না আমার কিছু করতে পারবে না, ওটা ধীরেন সাঁতরা বলছে। এসব মিথ্যা কথা বলে কোনো রকমের লোককে প্রবঞ্চনা দেওয়া আর কি। এই জায়গা, এই রাস্তাটা যেটা বানিয়েছিলাম, আমার কোর্টে কেস চলছে, ওটা কেস তুলুক, রাস্তা অবশ্যই করে নেবে, আমরা করতে দেবো না। কেন, আমারও সেখানে আছে হাফ রাস্তা। 2 ভাইয়ের ঝগড়া, কোনো একদিন হয়তো পুলিশকে বলেছিলাম, এরপরে পুলিশ ডায়েরি কেন নেয় না সেটা আমি জানি না, বলতে পারবো না, পুলিশ বলতে পারবে। আর এলাকার গন্ডগোল হলে এমএলএ কে বলতেই হয় খবরের সকাল। গোবর্ধন সাঁতরার পরিবারের দাবি, বিষয়টি নিয়ে প্রশাসনের নানা জায়গায় জানালেও কাজ হয়নি। শেষমেশ দ্বারস্থ হন হাইকোর্টের। আদালতের নির্দেশে গত মাসে এফআইআর করে পুলিশ, কিন্তু এরপরেও অভিযুক্তরা অধরা। পালাবদলের বাংলায় বিচার চান বৃদ্ধ দম্পতির ছেলে। এখন নতুন সরকার এসেছে, তো আমাদের আবেদন শুভেন্দু বাবুর কাছে এটার উপরে যেন যাচাই করা হোক। যারা এই ক্রাইম করেছে তাদেরকে যেন যথাযথ পানিশমেন্ট দেওয়া হয়, আর যেন আমার বাবা মা যেন শান্তিতে তাদের নিজের জীবনটা কাটাতে পারে। কোলাঘাটের অভিযোগকারী এই বৃদ্ধ দম্পতি চাইছেন পুলিশি হস্তক্ষেপ। পুলিশ পদক্ষেপ গ্রহণ করুক, দেরিতে হলেও তারা সুবিচারের আশায় রয়েছেন। কোলাঘাট থেকে ক্যামেরা সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আর এবার মেট্রো যাত্রীদের জন্য বড় সুখবর। এবার আরও সকাল সকাল চালু মেট্রো। কাল থেকে সকাল 6টায় মেট্রো চলবে। কাল থেকে রাত 10:30টায় শেষ মেট্রো। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, হাওড়া ময়দান থেকে সেক্টর 5, 2 লাইনে মেট্রোর সংখ্যাও বাড়ছে। 12 trains বাড়ছে স্যাটারডে, মানডে টু স্যাটারডে, 6 trains in blue line, 8 trains between Monday and Saturday in the green line, and Sunday te services kam thakbe, 3 trains in green line on Sunday, 6 trains in blue line. আমাদেরকে রিপ্রেজেন্টেশন আসছিল, কিন্তু আমরাও ইন্টারনালি বিজনেস ডেভেলপমেন্ট আমাদেরকে নিজে ভেবে চিন্তাভাবনা করতে হবে না, হাউ টু develop our business and how to improve the services, and we try to learn from other cities, and early train দৌড়বে, then late arrival আছে হাওড়াতে, মেল এক্সপ্রেস ট্রেনে যে হাওড়া থেকে আসবে ওদের को ये फैसिलिटी
ইউজ করার জন্য আমরা এসবগুলো সিদ্ধান্ত নিয়েছি। রেল যাত্রায় ডাবল ইঞ্জিনের গতি, হাওড়া স্টেশন পাচ্ছে নয়া প্ল্যাটফর্ম। আগামীকাল খুলছে 24 নম্বর প্ল্যাটফর্ম। 2,69,00,000 টাকা খরচে তৈরি হয়েছে নতুন প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবে 24 কোচের ট্রেন। 635 মিটারের দৈর্ঘ্যের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম পেতে চলেছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে 24 নম্বর প্ল্যাটফর্ম নতুন ভাবে তৈরি হয়েছে, যা আগামীকাল থেকেই তার কার্যক্রম শুরু হয়ে যাবে। 24টি বগিওয়ালা যে দূরপাল্লার ট্রেন, সেই ট্রেন দাঁড়ানোর ক্ষমতা থাকবে এই প্ল্যাটফর্মে, যা তৈরি করতে লেগেছে প্রায় 2,70,00,000 টাকা। আর এই হাওড়া স্টেশনে নতুন প্ল্যাটফর্ম নিয়ে কার্যত খুশি রেল যাত্রীরা। তার কারণ দূরপাল্লার ট্রেন যখন দাঁড়ায় তখন অনেক সময় প্ল্যাটফর্ম পায় না, এই অভিযোগ থাকতো। সেই অভিযোগের ভিত্তিতে কার্যত এই পরিকল্পনা নেওয়া হয়েছিল রেলের তরফ থেকে, যা কাজ শেষ হয়ে গেছে। আগামীকাল থেকেই শুরু হবে এই প্ল্যাটফর্ম ব্যবহার যোগ্য করে তোলা হচ্ছে সাধারণ যাত্রীদের জন্য। এবং 24 বগি যে ট্রেন, সেই ট্রেন দূরপাল্লার ট্রেন, সেই ট্রেন পরিষেবা পাওয়া যাবে এই প্ল্যাটফর্ম থেকেই। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।